চলতি মাসে ফেনী ও ঝিনাইদহে খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পানি সম্পদ মন্ত্রণালয়ে বৈঠক। তিস্তা মহাপরিকল্পনা ও গঙ্গা পানি চুক্তি নিয়ে কাজ চলছে। জ্বালানি সংকট বাড়ছে, ভোগান্তি। রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ, মজুতের ঘাটতি নেই, সরবরাহের সমস্যা বললেন সড়ক পরিবহন মন্ত্রী। বিভিন্ন জেলায় বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। 2-3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার আভাস ট্রাম্পের। আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত, যুদ্ধে থাকার জোরালো সমর্থন প্রত্যাশা তেহরানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। চলতি মাসে ফেনী ও ঝিনাইদহের ষোলকুপায় আরও 2টি খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। আপাতত সরকার 180 দিনের কর্মসূচির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, খাল কর্মসূচি বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা, বাধা আছে। এগুলো অবমুক্ত করে টার্গেট বাস্তবায়ন করবে সরকার। এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা ও গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি দল কাজ করছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খননের পর কেউ যাতে আবারও দখল না করতে পারে সেজন্য জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় একটি কমিটি তদারকি করবে। 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, অনেকগুলা বাধা আছে। অনেক জায়গায় বিভিন্ন শিল্পের ও কলকারখানার বর্জ্য আবর্জনা এখানে স্তূপ হয়ে আসছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলাকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি যেন সবকিছু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। নৈরাজ্য থামছেই না পাম্প স্টেশনগুলোতে। গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করছেন পাম্প স্টেশনগুলো। সংকট উত্তরণে প্যানিক তৈরি না করার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞদের। একই সাথে সরকারকে পাম্পগুলোতে আরো কঠোর নজরদারির তাগিদ তাদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। তেল দেওয়া হয়, এখন গাড়ি আইছে, তেল আইছে 500 টাকা দিতে। একটা প্রাইভেট কার 500 টাকা তেলে চলে। গাড়ি এনো আগে তো 50টা, এও না 5,000 গাড়ি দিব করতে তেল দিব করতে আমার তেল আমরা 500 করে দিয়ে সবারে চালাইতেছি। পাম্প স্টেশনের কর্তৃপক্ষ এবং গ্রাহকদের এই পাল্টাপাল্টি অভিযোগ এখন নিত্যদিনের। একই সাথে পাম্প স্টেশনের বাইরে সুদীর্ঘ এই লাইনও এখন অনেকটাই স্বাভাবিক। অনেক পাম্পে মাইকিং করে জানানো হচ্ছে ডিজেল অকটেনের সরবরাহ নেই তাদের কাছে। এই অবস্থায় বেশ বিপাকে পড়েছেন ভোক্তারা। 2 ঘন্টা পরে 200 টাকার তেল পাইল, এখন কি করবো? সারাদিনে আমার 500 টাকার তেল লাগে মিনিমাম। এই 200 টাকার তেল দেয় মানুষের, এই হুন্ডায় আমরা কোনো ঘুরতে পারি না, কোনো কাজ করতে পারি না। তাহলে বাংলাদেশ এরকম হইলে তো অচল হয়ে যাবো। সংকটটা আমার মনে হচ্ছে এক হচ্ছে হলো গুজবের কারণে, আর দ্বিতীয়ত হয়তো বা কেউ কোনো প্রফিটের করার জন্য কিছু রিউমার ছড়ানোর কারণে এই সমস্যাটা হয়েছে। এখন 500 টাকা তেল দিয়ে বলতেছে গাড়ি টান দেন, মানে তোদের কাছে ভিক্ষা নিতে আইছি আমরা। 2-1টি স্টেশনে জ্বালানি তেল আসলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে পাম্প মালিকরা জানান। আগে সর্বমোট 9 দোকানে 18,000 লিটার হইলেই 24 ঘন্টা ওভার এই প্রশাসন প্লাস জনগণ। এখন যদি 4 গাড়িও হয়, মানে ডাবলও হয়, 18 দোকানে 36,000ও হয়, তারপরে চাহিদা পূরণ হবে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকট উত্তরণে সরকারকে হতে হবে আরও কঠোর। স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। আমার একটা পেট্রোল পাম্পে ডেইলি তার কনজামশন কত, XYZ যেটা হোক, আপনি দেখেন যে গত মাসে কত তার কনজামশন কত, তার আগের মাসের কনজামশন কত, আর এই মাসে ডেলিভারি কত। যদি সেম থাকে এবং 10 to 20% বেশি থাকে, তাহলে আপনাকে বলতে হবে যে ইট ইজ রাইট। এখন সেখানে কেন শর্ট পড়বে? ডিজেলের সমস্যা নাই, কিন্তু পেট্রোলটা, গ্যাস নিয়ে কোনো সমস্যা নাই, গ্যাস অ্যাজ ইট ইজ লাইক বিফোর। তার মানে এখন হচ্ছেটা কি, এখন পেট্রোল নিয়ে টানাটানি। আপনি লবণের কথা বলেন যে 7 দিন পর লবণ পাওয়া যাবে না, দেখেন আপনি কালকে থেকে লবণ নাই মার্কেটে। তো এটাই আমাদের চরিত্র, এটাই যে আমরা মানে উত্তেজিত হয়ে যাই অথবা আমরা নিজেরা প্যানিক হয়ে যাই যে আমরা পাবো না। সমস্যা সমাধানে পাম্প স্টেশনগুলোর পূর্বের ইতিহাস দেখে তেল সরবরাহের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
জ্বালানি তেলের মজুদের কোনো ঘাটতি নেই, তবে সরবরাহে এখনও সমস্যা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। 1 মাসের মজুত রয়েছে এবং তা বাড়ছে বলেও জানান তিনি। আগামী 5 বছরে সরকারের 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচির আওতায় বুধবার পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে মাদানী সড়ক পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী। এবার ঈদ যাত্রা স্বস্তির ছিল বলেও দাবি করেন সড়ক মন্ত্রী। তবে ঈদের আগে পরের 6 দিন মহাসড়কে ট্রাক লরি চলাচল নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেন। বলেন, ঢাকা গাজীপুর টাঙ্গাইল সড়কে এজন্য যাত্রীদের সামান্য ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে কোরবানির ঈদে যাত্রীদের পাশাপাশি বিপুল সংখ্যক কোরবানির পশু ঢাকায় পরিবহনের কথা মাথায় রেখে আগামী ঈদ যাত্রা স্বস্তির করতে সরকার কাজ করছে বলেও আশ্বস্ত করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এখন যেটা আছে 1 মাসের ছিল আরো বাড়ছে বলে আমরা সাপ্লাই কোনো সমস্যা নেই, ডিস্ট্রিবিউশনের একটা প্রবলেম প্যানিকের কারণে হয়েছে। কিছু সুবিধাভোগী মানুষও আছে যারা একটা সম্পদ তৈরি করতে চায় রাষ্ট্রে, তারাও আছে। আবার কিছু মানুষ অতি সাবধান হয়ে জ্বালানি সংকট হতে পারে, তার জন্য বেশি স্টোর করতে চাইছে। আগামী কোম্পানির আরো বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে, এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে আর 1 কোটি কোরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী ট্রাকে প্রচুর দড়ি মানে গরু বহন হবে আসবে, সেটা আরো বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বর্তমান আর্থিক অবস্থায় আগামী জাতীয় বাজেটের চ্যালেঞ্জ অনেক বড়। সরকার টাকা ছাপাতে চায় না, ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে চায়। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী। অবস্থাটা খুবই খারাপ অবস্থা, আমরা দায়িত্বটা নিয়েছি। একদিকে ইকোনমিকে সেলভেজ করতে হবে, আরেকদিকে আমাদের যে জনগণের কাছে দেওয়া আমাদের ম্যানিফেস্টো সেটা বাস্তবায়ন করতে হবে। তার উপর আবার আরো এখন বড় প্রবলেম হচ্ছে আমাদের যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা 3-way চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। তো আমরা এই বিষয়গুলো আলাপ করেছি এতক্ষণ ধরে, কিভাবে রিসোর্স মোবিলাইজেশনের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারি। সংবিধান সংশোধন কমিটি গঠনে সরকারি দলের প্রস্তাবে রাজি নয় বিরোধী দল। কমিটি গঠন করা হলে এতে থাকবেন না তারা। বুধবার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য এই তথ্য জানিয়েছেন। তারা বলছেন, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধন নয়, দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাবের আইনি ভিত্তি নেই বলেও দাবি তাদের। তাই বিরোধী দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিটি গঠনের জন্য বলা হচ্ছে। গতকাল বিরোধী দলীয় নেতার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করা হয় বিরোধী দলের পক্ষ থেকে। সরকারি দলের এমন অবস্থান ভবিষ্যতে তাদের জন্য ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে আজ সংসদে আবারও বিষয়টি উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। এদিকে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল রাজি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তাহলে আমরা যে গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম, যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম, সেই পরিবর্তনগুলো আসলে সাস্টেইন করা সম্ভবপর হবে না। সংশোধন করে তো অ্যামেন্ডমেন্ট করে 142 আন্ডারে, সেক্ষেত্রে তো আপনি যে মৌলিক সংস্কারের বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো ঢুকাতে পারছেন না। তার মানে ইন এফেক্ট প্রকারান্তরে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, সেদিকে যাচ্ছেন। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে। কাজে সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, স্বতন্ত্র মধ্য থেকেও আমরা একাধজনকে রাখতে চাই। রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গত কয়েকদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহে, আর চট্টগ্রাম এবং সিলেটে নতুন করে আক্রান্ত হয়েছে অনেকেই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজম মুনির শুভর রিপোর্ট। দেশজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে হাম সংক্রমণ। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে গত 12 দিনে 5 শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শিশু ওয়ার্ডে আলাদা হাম আইসোলেশন ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে জানানো হয়েছে বর্তমানে হাম আক্রান্ত 67 শিশু সেখানে ভর্তি আছে। পরিস্থিতি সামাল দিতে 3টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বাচ্চার জ্বর ঠান্ডাতে হাম হয়েছে, বাচ্চা কোনো কিছু খাবার খায় না, মুখে একটু পানি দিলেও পানিটাও মুখে রাখে না। 1 মাস যাবৎ ভর্তি আর এবং কি হাম হয়েছিল, হাম হওয়ার পর থেকে আপনার হার্ট ফেল হয়েছিল। হাসপাতালে গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত 112 রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত 13 দিনে 5 জনের মৃত্যু হয়েছে। আমাদের টোটাল ডিভিশনে 157 জন রোগী মানে সন্দেহজনক হামে আক্রান্ত, আর এর মধ্যে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে 56 পেশেন্ট হচ্ছে হামে আক্রান্ত। হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও 26 শিশু ভর্তি হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রাম নগর এলাকা থেকে সব মিলিয়ে 41 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, আর 15 উপজেলা থেকে এসেছে আরও 10 শিশুর নমুনা। এর আগে সোমবার কক্সবাজার থেকে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে আসা এক শিশুর মৃত্যু হয়েছে। একই পরিস্থিতি সিলেটে। জেলা জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগে আক্রান্তের সংখ্যা। হাম আইসোলেশন কেন্দ্র শহীদ শামসুদ্দিন হাসপাতালে গত 24 ঘন্টায় 9 রোগী ভর্তি হয়েছে। এছাড়া 28 মার্চ থেকে এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে 48 জন। সিলেট জেলায় এখন পর্যন্ত মিজেলসের ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। আগামী আশা করছি আমরা আগামী এক মাসের মজুদ আমাদের কাছে আছে। অন্যান্য ভ্যাকসিনও আমাদের কাছে এই মুহূর্তে আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রোগীর চাপ অব্যাহত রয়েছে। হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 27 জন, যার মধ্যে ছেলে 16 আর মেয়ে 11 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 67 রোগী। ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত 4 শিশুর হাম শনাক্ত হয়েছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিভিল সার্জন জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় জেলা সদর হাসপাতালে বিশেষ হাম রুবেলা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সমঝোতা না হলেও 2 থেকে 3 সপ্তাহে ইরান যুদ্ধ সমাপ্তির বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে টানা 33তম দিনে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। এতে আরব আমিরাতে ড্রোন পড়ে নিহত হয়েছে এক বাংলাদেশি। এমন অবস্থায় 5 দফা শান্তি প্রস্তাব দিয়েছে পাকিস্তান আর চীন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পরাজয় বুঝে সমঝোতার জন্য তোড়জোড় করছে ইরান। এক্ষেত্রে যুদ্ধ শেষ করতে সমঝোতা হওয়াকে অপ্রাসঙ্গিক বলছেন। ট্রাম্প জানিয়েছেন, ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনা শেষ হলেই হামলা থামিয়ে দেবে ওয়াশিংটন। এক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। এমন অবস্থায় মঙ্গলবার ইরানের ইস্পাহানে একাধিক বাংকার বাস্টার বোমা ফেলেছে মার্কিন বাহিনী। হামলা হয়েছে কারাজ ও আশপাশের শিল্প প্রতিষ্ঠানে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয় ঔষধ উৎপাদনকারী সংস্থা, ইস্পাত কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, শহীদ হাক্কানি বন্দর আর ভূগর্ভস্থ সমরাস্ত্রের মজুদ। ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিচ্ছে ইরান। 1 এপ্রিল থেকে অ্যাপল, গুগল ও মেটা সহ 18টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ড্রোন হামলা হয়েছে কুয়েতের বিমানবন্দরে, জ্বালানির মজুদ আর কাতারে জ্বালানির ট্যাঙ্কারে। লেবাননেও হামলার হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকার অবকাঠামো গুড়িয়ে বাস্তুচ্যুতদের সেখানে আর ফিরতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে ইরানের ভৌগোলিক অখণ্ডতা রাখা আর যুদ্ধবিরতি সহ ইসলামাবাদ ও বেইজিং এর 5 দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশে আসার অপেক্ষায় থাকা 6টি তেলবাহী জাহাজকে পারাপারের অনুমতি দিয়েছে ইরান, জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। সকালে দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশের অনুরোধে সায় দিয়েছে দেশটির নিরাপত্তা কাউন্সিল। ঢাকা থেকে গেল সপ্তাহে জাহাজগুলোর বিস্তারিত তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানান, দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপদে ফেরত পাঠাতে তারা সহযোগিতা করছেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিষয়ে বাংলাদেশের বিবৃতি স্পষ্ট নয় বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকার নিন্দা জানিয়ে বাংলাদেশ আরও স্পষ্ট বক্তব্য দেবে, এমনটাই আশা করে তেহরান। সেক্ষেত্রেও তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ایران و مسئولین سیاسی و امنیتی برای عبور، اما چون اطلاعات کشتی‌ها دقیق نبود ما نمیتونستیم کمک کنیم.
6টা জাহাজের ব্যাপার যেটা, এই 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে। আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে এই জাহাজগুলোকে সহায়তা করার। আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে আজকে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য 8 এপ্রিল। একজন বিচারকের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 24-এর গণঅভ্যুত্থানে আন্দোলনকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পুলিশের ফরেনসিক বিভাগের উপপরিদর্শক আতিকুর রহমান। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা আজ হয়নি। পরবর্তী তারিখ 7 এপ্রিল। দেশে জ্বালানি তেল ঘিরে চলমান সংকটের প্রভাব পড়েছে সমুদ্রকন্যা কক্সবাজারের জেলে পল্লীগুলোতে। তেল না পাওয়ায় সমুদ্রে যেতে পারছে না ফিশিং বোটগুলো। বিপাকে জেলে পরিবারের সদস্যরা। জেলেদের দাবি, সংকট অব্যাহত থাকলে বেকার হবেন শত শত জেলে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগেই তাই পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। মুর্শিদুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীর। বছরের এই সময়ে কর্মচঞ্চল থাকার কথা এলাকাটির, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। তীরে বাঁধা সারি সারি মাছ ধরার ট্রলার। শুধু এই ঘাটই না, একই পরিস্থিতি কক্সবাজারের বেশিরভাগ ঘাটে। জেলেরা বলছেন, তেল সংকটের সাগরে যেতে না পারায় ঘাটে এই পরিস্থিতি। জানান, আকার ভেদে এক একটি ট্রলারের 2 থেকে 3,000 লিটার তেল লাগে, কিন্তু তা জোগাড় করতে পারছেন না তারা। ফ্যামিলি নিয়ে খাইতে পারছে না, ওর সাগরে যাইতে পারছি না। আমরা তেলের জন্য তেল নিয়ে অনেক কষ্টে আছি। সাগরে যাই না পারি আবহাওয়ার কারণে। ওই যে গিয়া তেলের বেশি না তেল নাই, ওই যে সাগরের মধ্যে একটু গিয়া ডাকাই লাগছে, ওই সাগর মানে মাছ নাই। সংশ্লিষ্টরা জানান, কক্সবাজারে সাগরগামী এসব ট্রলারে তেল সরবরাহের জন্য সরকার অনুমোদিত স্টেশনের সংখ্যা 17টি, যার সবগুলোতেই এখন সংকট। তেলের অভাবে সাগরে যেতে না পারায় বিপাকে জেলে, শ্রমিক ও ব্যবসায়ীরা। তেলের সংকট বেশি। আমাদের কক্সবাজার কোনো পামে তেল নাই, তারা জমাইও রাখে নাই। সংকট, সেই জন্য আমরা জানতে চাই আপনার থেকে। সাগরগামী ট্রলারে তেল সরবরাহ করতে প্রতিদিন যেখানে 7 থেকে 10 গাড়ি তেল প্রয়োজন, সেখানে মিলছে মাত্র 1 গাড়ি তেল, জানালেন জ্বালানি সংশ্লিষ্টরা। অনেক হাজার হাজার ট্রলার এখানে আটকে পড়ে আছে তেলের সংকটে। আপনার দেখেন, আপনার মিডিয়াগুলো আপনার দেখেন আমার তেলের কি অবস্থা, কি সংকটে। সব জেলার এখানে ট্রলার আসতে বেরোচ্ছে। অনেকদিন ধরে আগে 10 গাড়ি 20 গাড়ি তেল আসতো, এখন 1 গাড়ি আসতেছে না। আমরা এখন তেল না পেয়ে বসে আছি। উদ্ভূত পরিস্থিতির প্রভাব সাগরে মৎস্য আহরণে পড়ার আশঙ্কা করছেন মৎস্য বিভাগ সংশ্লিষ্টরা। যেহেতু সারা বিশ্বেই সংকট বিরাজমান, তার একটা হয়তো প্রভাব আমাদের এখানেও আমরা দেখছি। তো আমরা আশা করছি যে সমস্ত ট্রলারগুলোর লাইসেন্স রয়েছে তাদের বিষয়টা আমরা নির্বিঘ্ন করার চেষ্টা করব, এমনকি বার্জ মালিকদের সাথে আমরা এই বিষয়ে কথা বলতে পারি। সরকারি নীতি নির্ধারকদের চোখের আড়ালে থাকায় জেলেদের এই দুর্ভোগের দিকে কেউ ভ্রুক্ষেপ না করায় হতাশ মাছ ধরার সাথে জড়িতরা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। চীনে নির্মিত সিসিটিভি ক্যামেরা বিক্রি ও বিপণনে নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হলো ভারতে। এতে বিধিনিষেধের মুখে পড়তে যাচ্ছে দাহুয়া, হিগভিশন, টিপি লিঙ্কের মতো জনপ্রিয় সিসিটিভি ক্যামেরা এবং সংশ্লিষ্ট সরঞ্জামের বেচাকেনা। চীনা টেলিকম যন্ত্রাংশের মাধ্যমে গুপ্তচর বৃত্তি ও তথ্য প্রযুক্তির অভিযোগে এমন কড়া পদক্ষেপ নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। স্ট্যান্ডার্ডাইজেশন, টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন বা এসটিকিউসি নামে নয়া বিধির আওতায় সিসি ক্যামেরা বা ভিডিও নজরদারি ব্যবস্থা বিক্রির আগে সংশ্লিষ্ট ডিভাইসের জন্য বাধ্যতামূলক সরকারি অনুমোদন নিতে হবে, যা ভারতে বিক্রি হওয়া সব ব্র্যান্ডের নজরদারি ডিভাইসে প্রযোজ্য হবে। তথ্য চুরির অভিযোগ থাকায় চীনা প্রতিষ্ঠানের তৈরি এবং চীনের চিপসেট সংযুক্ত ডিভাইসগুলিকে অনুমোদন দিতে অনিচ্ছুক কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে মোদী সরকারের এই সিদ্ধান্তে বড়সড় ধাক্কা খাবে সিসিটিভির বাজারে প্রভাব বিস্তার করা চীনা ব্র্যান্ডগুলো। গত বছর ভারতে বিক্রি হওয়া সিসিটিভির 1/3 ছিল চীনা ব্র্যান্ডের দখলে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা আর ডাটা সুরক্ষা জোরদার করতেই এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
চলতি মাসে ফেনী ও ঝিনাইদহে খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পানি সম্পদ মন্ত্রণালয়ে বৈঠক, তিস্তা মহাপরিকল্পনা ও গঙ্গা পানি চুক্তি নিয়ে কাজ চলছে। জ্বালানি সংকটে বাড়ছে ভোগান্তি, রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ, মজুতের ঘাটতি নেই, সরবরাহের সমস্যা বললেন সড়ক পরিবহন মন্ত্রী। বিভিন্ন জেলায় বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। 2-3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার আভাস ট্রাম্পের। আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত, যুদ্ধে ঢাকার জোরালো সমর্থন প্রত্যাশা তেহরানের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।